সে রাম মন্দির তৈরি করতে 22,000 লোকের বাড়ি, দোকান রীতিমতো বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হলো শুধু রাম মন্দির তৈরি করা এবং তার রাস্তা তৈরি করার জন্য। এবং এবারে ইলেকশনে কিন্তু বিজেপি সেখানে খুব বাজেভাবে হেরেছে এবং টোটাল উত্তরপ্রদেশে প্রায় গতবারের তুলনায় 31টা সিট তারা হারিয়েছে। তার বল্লভভাই প্যাটেলের মূর্তি 100 কত ফুটের উপরে মূর্তি, সেই মূর্তি বসাতে গিয়ে 3টে গ্রামের মানুষ এফেক্টেড হয়েছে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি। মসজিদের ভেতরে নাকি লিঙ্গ পাওয়া যাচ্ছে, মসজিদের ভেতরে নাকি মন্দির ছিল। আমি এটা নিয়ে বহু এই নিয়ে আলোচনা হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, যারা নিজের দেশের সংখ্যালঘুকে সুরক্ষা দিতে পারে না, নিজের দেশের হিন্দুদের সুরক্ষা। ভারতবর্ষে বিজেপি নামক একটি রাজনৈতিক দল যার নিজস্ব একটা বড় আইটি সেল রয়েছে, তার নিজস্ব প্রায় 30টির বেশি বড় বড় মিডিয়া হাউস রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের পোর্টাল, ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়ানোর জন্য যথেষ্ট। এটা নিয়ে কাজ করতে গিয়ে 2000 সাল থেকে তাদের আমাকে নিয়ে সমস্যা হয়, আমার বিরুদ্ধে বহু কেস কামারি করে, কিন্তু বিষয়টা কিন্তু কাজ কিন্তু আমি চালিয়ে যাই। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে পশ্চিমবাংলায় বাঙালিদের নিয়ে ওদের বেশি চিন্তা। অনুপ্রবেশের গল্প শোনায় এবং আবার উদ্বাস্তু যারা এখানে রয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য গাজর ঝোলায়, কিন্তু বাস্তবে কাউকে নাগরিকত্ব তারা দেয় না। এরা হিন্দু দরদ দেখায়, কিন্তু বাঙালি হিন্দুদেরকে মুসলমানকে টাইট দেওয়া হবে, এটা তাদের বিভিন্ন ধরনের, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন পাশ করা হবে, এটা দেখিয়ে হিন্দুদের খুশি করার চেষ্টা করে। বাস্তবে ভারতবর্ষে বিজেপি আসার পরে যতটা মানে মুসলিমদের ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে হিন্দুদের। তার কয়েকটা নমুনা আপনাদের দেখাই। যে উদ্বাস্তুদের বা বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে তারা নাগরিকত্ব দেবে বলছে, এটা নিয়ে তারা ভোট কুড়ালো এবং আসামের মানুষ, আসামের বাঙালি হিন্দুরা তারা দুহাত তুলে ভোট দিল এবং আসামে বিজেপি ক্ষমতা এলো এবং সেখানে আমরা দেখলাম যে এনআরসি হওয়ার পরে 19 লক্ষ বাঙালির নাম বাদ গেল, তার মধ্যে প্রায় 14 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। অনেকে সেটাকে কাউন্টার করলো, অনেকে সেটাকে কোর্টে গিয়ে কেস করলো এবং আমরা দেখলাম যে সেখানে সেই মানুষগুলো নিজের ভিটে বাড়ি বিক্রি করে সেই কেস লড়তে হচ্ছে। এরকম বহু মানুষ আছে যারা কলকাতায় এসেছে আমার সঙ্গে দেখা করতে আসামে, তাদের সাক্ষাৎকারও আমার নিজের বং নিউজ লাইভ চ্যানেলে আছে, সেখানকার মানুষের দুর্দশার কথা। আবার আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করতে 22,000 লোকের বাড়ি, দোকান রীতিমতো বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হলো শুধু রাম মন্দির তৈরি করা এবং তার রাস্তা তৈরি করার জন্য। এবং এবারে ইলেকশনে কিন্তু বিজেপি সেখানে খুব বাজেভাবে হেরেছে এবং টোটাল উত্তরপ্রদেশে প্রায় গতবারের তুলনায় 31টা সিট তারা হারিয়েছে। এবং দাদা আমার মনে হয় দীপকদা অযোধ্যায় বোধহয় হেরেছে বিজেপি। হ্যাঁ, অযোধ্যার কথাই বলছি যেখানে 22,000 লোকের বাড়ি এবং ব্যবসা মিলিয়ে 22,000 লোক এফেক্টেড হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমরা দেখেছি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি 100 কত ফুটের উপরে মূর্তি, সেই মূর্তি বসাতে গিয়ে 3টে গ্রামের মানুষ এফেক্টেড হয়েছে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি। আমরা দেখেছি হিন্দুত্বের নাম করে এই পুরো অযোধ্যা, লখনৌতে একটা আকবরনগর বলে একটা ইয়ে ছিল, কলোনি ছিল, যেখানে প্রায় 50,000 মানুষের বাস, সেখানে 50-50 হিন্দু মুসলিম 50-50, যারা প্রায় বিগত 70-80 বা ব্রিটিশ আমল থেকে সেখানে বসবাস করে। এই কদিন আগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো পুরো কলোনিটাকে, 50,000 লোক গৃহহীন হয়ে গেল, তার মধ্যে 50% হিন্দু, তার মধ্যে ওই এলাকার মধ্যে প্রায় অন্তত 50টার বেশি মন্দির ছিল, অন্তত 12টার বেশি মসজিদ ছিল, সব গুড়িয়ে দেওয়া হলো। ক্ষতিটা কার হলো? সব থেকে বেশি হিন্দুদের। আমরা পশ্চিমবাংলাতে হিন্দুত্বের তাস খেলে মুসলিমদের বিরুদ্ধে দেশভাগের বলি হওয়া যে মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছেন, হিন্দুরা, উদ্বাস্তুরা, মতুয়ারা, তাদেরকে রীতিমতো নাগরিকত্ব দেব এই টোপ দিয়ে তাদের ভোটটা করালো এবং আমরা পরবর্তীকালে দেখলাম এই গত লোকসভা ইলেকশনের আগে প্রায় কয়েক লক্ষ উদ্বাস্তু হিন্দুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং এতটা চাপে পড়লো যে লাস্টে এই নিয়ে আন্দোলন হলো, চাপে পড়ে তারা টেম্পোরারি চালু করে দিয়েছে। আমরা এরকম ধাপে ধাপে যদি হিসাব করি, বিগত কয়েক বছরে ভারতবর্ষে বিজেপির দ্বারা মুসলিম যতটা নির্যাতিত হয়েছে,
তার থেকে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছে। এবার আমি যদি সংখ্যালঘু নির্যাতনের দিক থেকে অ্যাঙ্গেলে বিচার করি, তাহলে ভারতবর্ষে বিজেপির দ্বারা সংখ্যালঘু নির্যাতন, তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে পোড়া, তাদের কোন রকম প্রতিবাদী ক্যারেক্টার যদি থাকে কোনো এলাকায়, তার বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া। আমরা সম্প্রতি একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে মন্দিরের ভেতরে সেখানে এই সরি মসজিদের ভেতরে নাকি লিঙ্গ পাওয়া যাচ্ছে, মসজিদের ভেতরে নাকি মন্দির ছিল। আমি এটা নিয়ে বহু এই নিয়ে আলোচনা হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, যারা নিজের দেশের সংখ্যালঘুকে সুরক্ষা দিতে পারে না, নিজের দেশের হিন্দুদের সুরক্ষা দিতে পারে না, তারা অন্য দেশে একজন সন্ন্যাসী বা মহারাজ যাই বলুন, তার সেই দেশের সরকার মনে করেছে যে এ রাষ্ট্রদ্রোহী বা তার বিরুদ্ধে বিভিন্ন ক্রিমিনাল অফেন্স রয়েছে, তাকে গ্রেফতার করেছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষে এখানে তো আশারাম বাপু, রাম রহিম, এরা তো বিজেপির আমলেই গ্রেফতার হয়েছে। আমেরিকার মতো জায়গায় বহু হিন্দু সন্ন্যাসী বিভিন্ন কুকীর্তি করার জন্য সেখানে তারা এখনো জেলে বন্দী, তাদের জন্য তো আন্দোলন হয়নি। বা বাংলাদেশের আগে বিশ্বজিৎ হত্যা হলো, মর্মান্তিক ঘটনা, আমরা সেটা নিয়েও কিন্তু ভারতবর্ষের কোনো চ্যানেল বা এই হিন্দু নেতারা, সকল হিন্দু নেতারা, তারা কিন্তু প্রতিবাদ করেনি। অর্থাৎ একের পর এক এই বিষয়গুলো হচ্ছে। অর্থাৎ একটা জিনিস দেখবেন, পার্টিকুলার কোনো একটা দেশের রাজনৈতিক দল, যেমন আপনাদের অসুবিধা ছিল শেখ হাসিনাকে নিয়ে, তার ফ্যাসিস্ট কাজকর্ম, দীর্ঘদিন নির্বাচন না করা, এটা নিয়ে আপনারা সেখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তিনি ক্ষমতাচ্যুত হয়েছে। আমাদের এখানেও কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর না হিন্দু না মুসলিম কেউ কিন্তু আমার সুখে নেই। কিন্তু সেই দলটি নিজের দেশের চিন্তা না করে অন্য দেশের বিষয়ে নাক গলানো, এখানে আমার এটা মোটেই একজন ভারতীয় হিসাবে ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে হিন্দু দরদ, এটা শুধুমাত্র ভোটের রাজনীতির ক্ষেত্রে, বাস্তবে কিন্তু নয়। আজকে শুভেন্দু অধিকারী আমাদের কলকাতা ধর্মতলায় একদম প্রাণকেন্দ্র, মিছিল নগরী বলা হয় কলকাতাকে, প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হয়। আজকে সেখানে কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী স্বয়ং তাকে দাঙ্গাবাজ বলেছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে সেখানে সভা করলেন। 1000-এর বেশি লোক হয়নি। সেখানে বলছেন যে হিন্দু খাতরে মে, হিন্দুরা বিপদে, এক ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের বাঁচতে হলে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে পাড়ার এই শুভেন্দু অধিকারী বা পাড়ার তার থেকেও নিচে লেভেলে ভারতবর্ষে 84%-এর বেশি হিন্দু, মাত্র 15% মুসলিম। তাদের ভয়ে 84% হিন্দুদের বোকা বানানোর পলিটিক্স বিজেপি করে। 15% মুসলিমদের ভয় দেখিয়ে মানে মুরগি করাচ্ছে এই 84% হিন্দুদের। মানে এই জিনিসটা আমি বুঝতে পারি না। আর অনেকে বাংলাদেশের, আমি আজকে দেখছিলাম এক কোন এক হুজুর খুব গরম গরম ভাবে মুখ্যমন্ত্রী সম্পর্কে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেছেন, নষ্ট মেয়ে ইত্যাদি ইত্যাদি। প্লিজ আপনারা এইগুলো করবেন, কারণ বাংলার একটা আলাদা সেন্টিমেন্ট, ভারতের বাকি রাজ্যের বা ভারতে এখন যে ক্ষমতায় আছে বিজেপি সরকার, বিজেপির নামক একটা রাজনৈতিক দল, তাদের নেচার, তারা বাংলা বিরোধী, তারা বাঙালি বিরোধী। দেশভাগের সময়ও তাদের একটা ন্যাক্কারজনক ভূমিকা ছিল, তাদের যে পূর্বপুরুষ জনসংঘ, আরএসএস, ফলে তারা কিন্তু বাংলাকে ভেঙে টুকরো করেছিল সেই সময় ব্রিটিশদের সাথে হোক বা জিন্না সাহেবের সঙ্গে হোক বা কোনো একটা গোটের মধ্যে কিন্তু তারা ছিল, তাদের দাবি ছিল বাংলা ভাবে। শ্যামাপ্রসাদ সরাসরি বলেছিল বাংলা ভাবে। কিন্তু ভাষাগত কারণে, ঐতিহ্যগত কারণে এবং বাঙালি মনীষীদের যে ঐতিহ্য, আমরা কিন্তু যখন লালন ফকিরের কথা বলি, এখনো কিন্তু বাংলায় বাংলাদেশের তুলনায় লালন ফকিরকে নিয়ে চর্চা কিন্তু পশ্চিমবাংলায় বেশি হয়। কবি নজরুলকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা পশ্চিমবাংলাতে হয়। আমরা কিন্তু যখন বাঙালি সংস্কৃতি চর্চা করি বা ভাষাগত চর্চা করি বা ঐতিহ্যগত চর্চা করি, তখন কিন্তু আমরা বাংলা বাঙালি এই সেন্টিমেন্টটা রাখি। তখন বুঝি না যে ওটা বাংলাদেশ, ওটা অন্য কোনো দেশ, বা এই বাংলা অন্য কোনো দেশের মধ্যে, এই চিন্তাটা করি না। ফলে যখন ধরুন আমি একটা উদাহরণ দিই ছোট করে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যখন আমেরিকায় অ্যাটাক করলো, সরি ইরাকে অ্যাটাক করলো আমেরিকা, তখন আমরা কিন্তু আমেরিকার জাতীয় পতাকা পোড়াইনি। আমরা কিন্তু
জর্জ বুশের কুশপুতুল দাহ করেছি, তার পোস্টার রাস্তায় ফেলে পাড়িয়েছি, চপ্পল দিয়ে মেরেছি, এগুলো করেছি। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হলো, আচ্ছা সেখানকার ছাত্র বা জনতা তারা কি বাংলাদেশের জাতীয় পতাকা অসম্মান করেনি? অর্থাৎ একটা রাজনৈতিক দলের সিম্বল কিন্তু দেশের জাতীয় পতাকা নয়। হাসিনার জন্য বাংলাদেশের জাতীয় পতাকা নয়, খালেদা জিয়ার জন্য বা আপৎকালীন যে সরকার রয়েছেন তাদেরও নয়। এটা কিন্তু ওখানকার দেশের মানুষের সিম্বল। ভারতেরও ওই জাতীয় পতাকা বিজেপির নয়, মোদির নয়, এটা আমাদের দেশের সিম্বল। ফলে যখনই কোনো একটা দেশে আপৎকালীন একটা সরকার এসছে, পার্শ্ববর্তী সরকারের সাথে তারা কি ধরনের ঘোট করছে, কি ধরনের একটা মানে অঘোষিত চুক্তি করছে, সেটা তাদের, কিন্তু তার মানে এই না যে তাদের এই বৈরিতা বা বন্ধুত্বের কারণে জনগণের মধ্যে, দুদেশের জনগণের মধ্যে যে একটা আত্মিক বা ভাষাগত বা এই সম্পর্কটা যাতে নষ্ট না হয়।